করানো হয়নি, এটা আমি তোমাদের জন্য একটা স্পেশাল ভাবে তৈরি করছি যাতে তোমাদের সুবিধা হয় বোঝার জন্য। আমি দেখছি যে পরবর্তীতে যারা ক্লাস করে তাদের এই টার্ম গুলা বা এই বিষয়গুলো বুঝতে অনেক কষ্ট হয়। ঠিক আছে, এই জন্য আমার কাছে মনে হলো যে একটা এমন একটা ক্লাস নেই যাতে পরবর্তীতে আরো কিছু ডিজিজ আসবে সেগুলো বুঝতে তোমাদের একটু সুবিধা হয়। থ্যাংক ইউ স্যার। তো প্রথমে তোমরা যদি দেখো একটা বলা আছে ডিজিজ অ্যান্ড ইনফেকশাস ডিজিজ। আমরা তো ডিজিজ জানি যে যে কোনো কিছু নর্মাল থেকে অ্যাবনর্মালে গেলে সেটা ডিজিজ। ঠিক আছে, আর ইনফেকশাস ডিজিজ হচ্ছে যে তোমার অ্যাবনর্মালটা হচ্ছে সেই অ্যাবনর্মাল কন্ডিশনটা কজড বাই এনি মাইক্রো অর্গানিজম অর প্যারাসাইট ফাঙ্গাস, যে কোনো কিছু দ্বারা হচ্ছে তোমার ইনফেকশাস অর্গানিজম দ্বারা হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইনফেকশাস ডিজিজ। এখন যদি তোমাদেরকে বলা হয় কন্টাজিয়াস ডিজিজ বলতে কি বুঝো? কন্টাজিয়াস ডিজিজ যদি আমি এখানে বলি নাই, কন্টাজিয়াস ডিজিজ হচ্ছে তোমার একটা ইনফেকশাস ডিজিজ যে ডিজিজটা একজন থেকে আরেকজনে ছড়িয়ে যেতে পারে, সেটা হচ্ছে তোমার কন্টাজিয়াস ডিজিজ। বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। এখন যদি মেটাবলিক, তোমাদেরকে বলা হয় যে মেটাবলিক ডিজিজ কি, অনেক সময় ভাইবাতে জিজ্ঞেস করা হয় মেটাবলিক ডিজিজ কি, এটা কিন্তু আমি এখানে যদিও দিয়ে নেই, ভুলে গেছিলাম। মেটাবলিক ডিজিজ হচ্ছে এমন একটা ডিজিজ যেগুলো তোমার ইনফেকশাস যে মাইক্রো অর্গানিজম আছে সেগুলো দ্বারা হয় না। যেমন ডায়াবেটিস, এটা একটা মেটাবলিক ডিজিজ ডিউ টু ডিস্টারবেন্সেস অফ দি ইনসুলিন। ঠিক আছে, তারপরে তোমার আর্থ্রাইটিস, এটা অনেক সময় মেটাবলিক ডিজিজ হতে পারে। স্যার এটার এক্সাক্ট ডেফিনেশনটা কিরকম হবে, মানে কি দ্বারা বুঝবো কোনটা? এই মেটাবলিক ডিজিজ? মেটাবলিক ডিজিজটা হচ্ছে তোমার যে এ ডিজিজ হুইচ ইজ caused by the disturbances in the metabolism of the body. বডির যে মেটাবলিজম আছে সেখানে ডিস্টারবেন্সেস হওয়ার কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটাকে আমরা বলতেছি মেটাবলিক ডিজিজ। ফর এক্সাম্পল আমরা যদি বলি হচ্ছে তোমার লিভার সিরোসিস, তোমার হচ্ছে যদি ইনফেকশাস কজ বাদ দিয়ে অন্য কোনো কজে হয় তাহলে হতে পারে, অথবা তোমার ডায়াবেটিস একটা মেটাবলিক ডিজিজ, আমি গোয়াইটার পড়াইছি সেটা একটা মেটাবলিক ডিজিজ। ইট ইজ নট কজড বাই দি অর্গানিজম, এটা হরমোনাল ডিস্টারবেন্সেস অথবা তোমার ওবেসিটি বা কোনো অন্য কোনো কারণে হতে পারে। এগুলো হচ্ছে তোমার মেটাবলিক ডিজিজ। সবাই বুঝছো? ডেফিনেশনটা আবার একটু বলেন তো। ডেফিনেশন হচ্ছে ইট ইজ এ মেটাবলিক ডিজিজ ইজ এ ডিজিজ হুইচ ইজ কজড বাই দি ডিস্টারবেন্সেস ইন দ্য মেটাবলিজম অফ দি বডি। মানে বডির যে ডিস্টারবেন্সেস আছে, মেটাবলিজম আছে, সেটা হচ্ছে তোমার ডিস্টারবেন্স হবে, তার কারণে যদি কোনো ডিজিজ ডেভেলপ করে সেটাকে বলা হচ্ছে মেটাবলিক ডিজিজ। যেমন আমাদের মিল্ক ফিভার, মিল্ক ফিভারের নাম শুনছো গরুর ক্ষেত্রে? ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম দ্বারা হয়। অস্টিওপোরোসিস, অস্টিওপেট্রোসিস, দিস অল আর দি মেটাবলিক ডিজিজেস। স্যার ডিজিজ আসলে এক্স্যাক্টলি কয়টা শ্রেণীতে ভাগ করা যাবে এরকম কি কোনো কিছু আছে? এগুলো তোমার কয়েকটা ইয়েতে ভাগ করা যাবে, মানে তোমার যখন হচ্ছে ইনফেকশাস ডিজিজ আসবে সেগুলো আবার ভাগ ব্যাকটেরিয়াল ডিজিজ, ভাইরাল ডিজিজ, ফাঙ্গাল ডিজিজ, প্যারাসাইটিক ডিজিজ, এগুলো আছে। আর যদি ওভারঅল ডিজিজ ভাগ করতে যাও তাহলে তোমার বলা হয় ইনফেকশাস ডিজিজ, তারপর মেটাবলিক ডিজিজ, কন্টাজিয়াস ডিজিজ, যেগুলো তোমাদেরকে আমি বললাম আর। ইয়েস স্যার। ঠিক আছে, এখন এই ডিজিজের হচ্ছে তোমার কিছু এই ডিজিজটা কতটা সিভিয়ার সেগুলোকে তোমার ইয়া করা হয় প্যাথোজেনিসিটি এবং ভিরুলেন্স দ্বারা। প্যাথোজেনিসিটি মানে হচ্ছে তোমার এই যে মাইক্রোবটা এটা তোমার যদি ডিজিজ করতে পারার যে ক্যাপাসিটিটা বা মেকানিজমটা, এটাকে বলা হচ্ছে প্যাথোজেনিসিটি। ঠিক আছে, একটা অর্গানিজম তার যে অ্যাবিলিটি, তার যে ডিজিজ প্রোডিউসিং অ্যাবিলিটি, এই অ্যাবিলিটিটাকেই বলা হচ্ছে তোমার প্যাথোজেনিসিটি। এখন তাহলে ভিরুলেন্সটা কি? ভিরুলেন্সটা হচ্ছে একটা অর্গানিজম কি পরিমাণ তার সিভিয়ারিটি অফ দি ডিজিজ। একটা কোনো অর্গানিজম আছে তোমার হাইলি সিভিয়ার, যেমন তোমার বর্তমানে কোভিড, কিছু কিছু তোমার স্ট্রেন আছে যারা হচ্ছে কম সিমটম প্রকাশ করতেছে, কিছু কিছু স্ট্রেন আছে যারা হচ্ছে তোমার হাই সিমটম, মানে অনেক হচ্ছে তোমার মারা যাচ্ছে বা লাংস তোমার এফেক্টেড হচ্ছে। যে স্ট্রেন দ্বারা লাংস গুলো এফেক্টেড হয়ে যাচ্ছে বেশি পরিমাণে, এগুলো হচ্ছে হাইলি ভিরুলেন্ট স্ট্রেন। আর যেগুলো হচ্ছে খুব একটা সিমটম দেখা যাচ্ছে না সেগুলো হচ্ছে তোমার লো ভিরুলেন্ট স্ট্রেন। তাহলে একটা তোমার অর্গানিজমের সিভিয়ারিটি কিরকম তার ডিজিজ প্রডিউসিং এর, সেটাকে বলা হচ্ছে ভিরুলেন্স।
বুঝছো? জি স্যার। হুম 3 নম্বরে আসো। 3 নম্বরে বলা হয় অ্যাকিউট ইনফেকশন অ্যান্ড ক্রনিক ইনফেকশন। অ্যাকিউট ইনফেকশন মানে তোমার সাডেন অনসেট অফ দি ডিজিজ, তোমার 2 থেকে 3 দিনের মধ্যে ডিজিজটা তোমার ডেভেলপ করবে, করার পরে সেখানে হচ্ছে তোমার বা 10 দিনের মধ্যে ডিজিজ ডেভেলপ করে আবার র্যাপিডলি তোমার ক্লিনিক্যাল সিমটম দেখা যাবে, হয় মারা যাবে নাহলে ভালো হবে। এটা হচ্ছে অ্যাকিউট ইনফেকশন। আর ক্রনিক ইনফেকশন হচ্ছে এই নেপালের যারা আছে তারা বুঝতে পারতেছো? Yes, নেপালের, sir. you guys understand everything? Yes, sir. Okay. And chronic infection হচ্ছে those type of infection which takes long time. For example, 5 years, 10 years, 15 years to develop that disease. For example, কি হতে পারে? টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস তোমার এমন হইতে পারে 10 বছর তোমার ল্যাটেন্ট ইনফেকশন আছে, কোনো সিম্পটম নাই, 10 বছর পরে তোমার ডিজিজ ডেভেলপ করতেছে। এইডস অনেক সময় ক্রনিক ইনফেকশন হতে পারে, 20 বছর 25 বছর তোমার হচ্ছে থাকার পরে তারপর ডেভেলপ করে অনেক সময়। এই ধরনের ডিজিজ গুলোকে বলা হচ্ছে, অনেক টাইপ অফ প্যারাসাইটিক ডিজিজ গুলো ক্রনিক ইনফেকশন বলে। টিটেনাস হতে পারে। আর টিটেনাস হচ্ছে তোমার হইতে পারে না, টিটেনাস ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার অ্যাকিউট ইনফেকশনে দেখা যায়। ক্রনিক ইনফেকশন যেমন তোর অ্যানথ্রাক্সের সাধারণত ক্রনিক হইতে পারে, অ্যাকিউট হইতে পারে, সাব অ্যাকিউট হইতে পারে, ক্রনিক ইনফেকশন সবগুলো হইতে পারে। এরকম কিছু কিছু ডিজিজ আছে যাদের দুটোই হয়। এটা ডিপেন্ডস করে ওই স্ট্রেইনের ভিরুলেন্স ক্যাপাসিটি আর হোস্টের ইমিউনিটি, তার উপর নির্ভর করে এই যে অ্যাকিউট ইনফেকশন, ক্রনিক ইনফেকশন দেখা যাচ্ছে। আমরা সবাই এখন কোভিড নিয়ে যখন চিন্তা করতেছি, সবাই বলতেছে যে ইমিউনিটি বেশি থাকলে হচ্ছে তোমার ইয়া হয় না, ক্লিনিক্যাল সিমটম প্রকাশ পায় না। এই তখন হচ্ছে তোমার এগুলো হচ্ছে তোমার কিসের জন্য, যে ইমিউনিটি থাকলে, আমি আসবো একটু পরে ইমিউনিটি এগুলা, তারপরে তোমাদের ক্লিয়ার হবে আর কি। তাহলে আপাতত ক্রনিক ইনফেকশন হচ্ছে যে ইনফেকশনটা অনেক লং টাইম লাগে টু ডেভেলপ দ্য ডিজিজ, সেটা হচ্ছে ক্রনিক ইনফেকশন। এখন হচ্ছে প্রাইমারি ইনফেকশন এন্ড সেকেন্ডারি ইনফেকশন। প্রাইমারি ইনফেকশন হচ্ছে যে তোমার একটা হেলদি এনিমেল থাকবে, সেই এনিমেলে কোনো মাইক্রো অর্গানিজম গিয়ে ডিজিজ প্রোডাকশন করবে, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ইনফেকশন। মানে ওখানে আর কোনো ডিজিজ বা অন্য কোনো মাইক্রো অর্গানিজমের ইনফেকশন নাই। আর সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে যে তোমার একটা ইনফেকশন আছে, সেই ইনফেকশনটা থাকার ফলে তার কি হচ্ছে, তার বডি কন্ডিশন বা ইমিউনিটি ফল করতেছে, তারপরে সেখানে গিয়ে অন্য কোনো প্যাথোজেনের ইনফেকশন হওয়ার ফলে তার যে তোমার ক্লিনিক্যাল সিমটম আছে সেগুলো মোর সিভিয়ার হচ্ছে এবং কমপ্লিকেটেড কন্ডিশন ডেভেলপ করতেছে। এটাকে বলা যায় সেকেন্ডারি ইনফেকশন। স্যার আরেকবার বলেন। প্রাইমারি ইনফেকশন হচ্ছে যদি কোনো হেলদি ইন্ডিভিজুয়ালে কোনো মাইক্রো অর্গানিজম ইনফেক্টেড করে প্রথমবার, তাহলে সেটা হচ্ছে প্রাইমারি ইনফেকশন, তার মানে অন্য কোনো ইনফেকশন এখানে নাই। আর সেকেন্ডারি ইনফেকশন হচ্ছে তোমার আগে থেকেই কোনো ইনফেকশন আছে তার বডিতে, থাকার ফলে এই ইনফেকশন থাকার পরে তার বডির হচ্ছে বা ইমিউনিটি হইতে পারে বা ওখানে ন্যাক্রোসিস হইতে পারে বা অন্য কোনো থাকার ফলে ওখানে আরেকটা মাইক্রো অর্গানিজম এসে তার যে ক্লিনিক্যাল সিমটম আছে এগুলোকে মোর সিভিয়ার করে এবং কমপ্লিকেটেড কন্ডিশন তৈরি করে। এটাকে বলা হচ্ছে তোমার সেকেন্ডারি ইনফেকশন। যেমন আমরা বলতেছি কোভিড এর ক্ষেত্রে, আমি এখন কোভিড দিচ্ছি কারণ কোভিড সম্পর্কে তোমাদের হচ্ছে আইডিয়া ভালো আছে সবার। কোভিড এর ক্ষেত্রে বলা হচ্ছে যে সাধারণত যদি অন্যান্য কন্ডিশন না থাকে, ধরো যে কিডনি কন্ডিশন, যদি হচ্ছে কি কিডনির ডিজিজ গুলা বা হচ্ছে কি তোমার ডায়াবেটিস অথবা হাইপারটেনশন, এগুলো মোস্টলি হচ্ছে মেটাবলিক ডিজিজ, দে আর নট ইনফেকশন। ইনফেকশন ডিজিজের কারণে হার্টের সমস্যা হতে পারে। হ্যাঁ, তাহলে একটা তোমার ডিজিজ আছে, যদি ধরো যে হার্টে তোমার ইকোলাই দ্বারা ইনফেকশন আছে, এখন তোমার আবার কোভিড দ্বারা ইনফেকশন হয়েছে, হওয়ার ফলে যেহেতু হার্টের সমস্যা আছে, এই কোভিড দ্বারা হওয়ার ফলে তোমার এই কন্ডিশনটা আরো বেশি অ্যাগ্রাভেট হয়ে সে মোর কমপ্লিকেটেড অবস্থায় চলে গেল, তাহলে এটাকে আমরা বলবো সেকেন্ডারি ইনফেকশন। যদি কোনো ইনফেকশন না থাকে, শুধুমাত্র হচ্ছে তোমার আমার কোভিড থাকে, তাহলে এটাকে আমরা বলবো প্রাইমারি ইনফেকশন। স্যার আগে থেকে যদি মেটাবলিক ইনফেকশন থাকে, তারপরে যদি আবার ইনফেকশন, মেটাবলিক ডিজিজ থাকলে আমরা এটা হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন বলবো না, কারণ তোমার ইনফেকশনই বলা আছে। যদি তোমার ইনফেকশাস মাইক্রো অর্গানিজম থাকে আর কি, ইনফেকশন, ঠিক আছে স্যার বুঝতে পারছি। ইয়েস স্যার।
আর একটা বল, এখন দেখো লোকালাইজড ইনফেকশন ভার্সেস সিস্টেমিক ইনফেকশন, হোয়াট ডাজ ইট মিন? লোকালাইজড ইনফেকশন, ধরো যে তোমার অনেকের রিং ওয়ার্ম অথবা হচ্ছে কি তোমার ইয়া হয় না, দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন হয় না, এটা হচ্ছে তোমার স্কিনে ওই ফাঙ্গাসটা গ্রো করছে, ওখানেই তোমার ডিজিজ প্রোডাকশন হচ্ছে, এটা হচ্ছে কি লোকালাইজড ইনফেকশন। কিন্তু যদি তোমার ফাঙ্গাস মাউথ দিয়ে গিয়ে যাওয়ার পরে বডির ব্লাডে যায়, ব্লাড থেকে গিয়ে সারা শরীরে ফাঙ্গাস ছড়িয়ে পড়ছে, তখন সেটাকে আমরা বলবো সিস্টেমিক ইনফেকশন। অর্থাৎ যদি যে জায়গা দিয়ে ঢুকেছে সেখানে যদি লোকাল ইনফেকশন করে, সেই জায়গাতে শুধু যদি আমার ইনফেকশনটা এবং সিমটমটা তোমার রেস্ট্রিক্টেড হয়, তাহলে সেটা হচ্ছে লোকালাইজড ইনফেকশন। যদি সারা শরীরে ছড়িয়ে পড়ে বা অন্যান্য অর্গানে ছড়িয়ে পড়ে, তাহলে সেটাকে বলা হচ্ছে সিস্টেমিক ইনফেকশন। বুঝছো? খুব সহজ জিনিস, দেখলে অনেক সময় বুঝতে পারেন আর কি। ক্লিনিক্যাল ইনফেকশন আরেকবার স্যার। আরেকবার বলবো, লোকালাইজড ইনফেকশন হচ্ছে যদি তোমার যে জায়গা দিয়ে ইনফেকশনটা হবে, স্কিনে হতে পারে অথবা মাউথ হতে পারে, যে কোনো জায়গাতে হোক না কেন, যেখান দিয়ে প্রথমে অর্গানিজমটা গেল, ঢুকলো, লোকালাইজড হলো, সেই জায়গাতে গিয়ে সে ডিজিজ প্রোডাকশন করবে, অন্য কোনো জায়গাতে যাবে না, এটা হচ্ছে লোকালাইজড ইনফেকশন। জি স্যার। এখন আমার গালে যদি হচ্ছে তোমার ফাঙ্গাস হয়, তাহলে এই গালেই থাকলো, অন্য জায়গায় ছড়িয়ে পড়লো না, ভেতরে গেল না, সেটা হচ্ছে তোমার লোকালাইজড। সিস্টেমিক ইনফেকশন কি? এখন আমার মুখ দিয়ে ঢুকলো, ঢোকার পরে সে হচ্ছে ইন্টেস্টাইন পেনিট্রেট করে ব্লাডে গেল, ব্লাড থেকে লিভারে গেল, লিভার থেকে কিডনিতে গেল, সেখান থেকে হার্টে গেল, এই যে বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়তেছে, এটাকে বলা হচ্ছে সিস্টেমিক ইনফেকশন। স্যার বুঝতে পারছি। আরেকটা বলা হচ্ছে ক্লিনিক্যাল ইনফেকশন এন্ড সাবক্লিনিক্যাল ইনফেকশন। এই তোমার এই কোভিড এর ক্ষেত্রে কিন্তু তোমরা অনেকবার শুনছো মানে সাবক্লিনিক্যাল কথাটা, অথবা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক অথবা অ্যাপারেন্ট ইনফেকশন, এগুলো সবগুলো কিন্তু একই কথা, সাবক্লিনিক্যাল, অ্যাসিম্পটোমেটিক অথবা অ্যাপারেন্ট ইনফেকশন। এগুলো হচ্ছে যখন তোমার কোনো ডিজিজ হয়, সেই ডিজিজ যদি ক্লিনিক্যাল সিমটম প্রকাশ পায়, তাহলে সেগুলোকে আমরা বলবো ক্লিনিক্যাল ইনফেকশন। আর সাবক্লিনিক্যাল ইনফেকশনটা হচ্ছে তোমার বডিতে ইনফেকশন আছে, মাইক্রো অর্গানিজম আছে, কিন্তু বাইরে থেকে কোনো সিমটম প্রকাশ পাচ্ছে না, যেটা এই কোভিড এর ক্ষেত্রে প্রায় 80% বা 90% ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনফেকশন আছে কিন্তু কোনো সিমটম নেই, জ্বর সর্দি কাশি কিছুই নাই অনেকের, কিন্তু তার শরীরে ইনফেকশন আছে। দিস ইজ কল্ড সাবক্লিনিক্যাল ইনফেকশন অথবা অ্যাপারেন্ট ইনফেকশন অর অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন। বুঝছো সবাই? স্যার আরেকবার রিপিট করলে ভালো হতো স্যার। বলেন। ক্লিনিক্যাল ইনফেকশন হচ্ছে যখন বডিতে কোনো ডিজিজ হবে বা ইনফেকশন মাইক্রোঅর্গানিজম দ্বারা ইনফেক্টেড হবে, সেই ইনফেকশনের কারণে বডিতে কি হবে, তোমার ডিটেক্টেবল ক্লিনিক্যাল সিমটম দেখা যাবে, ডিটেক্টেবল। এখন তোমার কোভিড যদি কারো হয়ে থাকে, তাহলে তার স্নিজিং, কফিং, ফিভার, তার রেসপিরেটরি ব্রিদিং ডিফিকাল্টি, এগুলো থাকতে হবে। যদি থাকে তখন সেটাকে আমরা বলবো ক্লিনিক্যাল ইনফেকশন। কিন্তু কোভিড ইনফেক্টেড হয়েছে, পজিটিভ, বাট দেয়ার ইজ নো সিমটম, সে অ্যাজ নর্মাল, নর্মালি দেখা যাচ্ছে, কিন্তু তার শরীরের ভিতর কোভিড আছে, করোনা ভাইরাস প্রেজেন্ট, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি সাবক্লিনিক্যাল ইনফেকশন। ঠিক আছে? স্যার সিনোনিমস গুলো আরেকবার একটু বলেন। সাবক্লিনিক্যাল ইনফেকশন অর অ্যাসিম্পটোমেটিক, সিম্পটোমেটিকের সামনে এ একটা বসবে, অ্যাসিম্পটোমেটিক অথবা অ্যাপারেন্ট ইনফেকশন। অ্যাপারেন্ট ইনফেকশনটা পরের পেজে আছে আর কি, আমি হচ্ছে কি আসতেছি। এগুলো হচ্ছে সাবক্লিনিক্যাল ইনফেকশন অর অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন অর অ্যাপারেন্ট ইনফেকশন। এই পেজে দেখো, এই অ্যাপারেন্ট, ইনঅ্যাপারেন্ট, সরি অ্যাপারেন্ট তো না, ইনঅ্যাপারেন্ট হবে আর কি। 5 নম্বর পয়েন্টে দেখো, ইনঅ্যাপারেন্ট ইনফেকশন উইথ নো অবভিয়াস সিমটম, এটা হচ্ছে ইনঅ্যাপারেন্ট ইনফেকশন। ঠিক আছে? এখানে আরো কিছু টার্ম আছে, যে টার্ম গুলো তোমার ইয়ার সাথে জড়িত, যেমন হচ্ছে তোমার ব্লাডে যদি ব্যাকটেরিয়া থাকে, সেটা আমরা বলতেছি কি ব্যাকটেরিমিয়া। যদি ব্লাডে কি থাকে, টক্সিন থাকে, তাহলে আমরা বলতেছি টক্সেমিয়া। যদি ব্লাডে ভাইরাস থাকে, তাহলে আমরা বলতেছি ভাইরেমিয়া। যদি ব্যাকটেরিয়া প্লাস টক্সিন থাকে, সেটাকে আমরা বলতেছি সেপ্টিসেমিয়া। এখানে সব টার্মগুলো বলা আছে তোমাদের ইয়ার জন্য, সুবিধার জন্য। তারপরে একটা হচ্ছে মজার জিনিস বলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্যাথোজেন এন্ড মাইক্রো অর্গানিজম অর মাইক্রোবস? কি ডিফারেন্স, দুটোর মধ্যে পার্থক্য কি? প্যাথোজেন অথবা মাইক্রো অর্গানিজম, কে পারবা?
প্যাথোজেন স্যার অবশ্যই ডিজিজ প্রডিউস করবে, ম্যান অর অ্যানিমেলের ক্ষেত্রে। হুম। আর মাইক্রোঅর্গানিজম করতেও পারে, না করতেও পারে। না, মাইক্রো অর্গানিজম সেটা আছে। তো প্যাথোজেন হচ্ছে কি, যে মাইক্রো অর্গানিজম গুলা ডিজিজ প্রডিউস করবে সেগুলোকে বলা হচ্ছে প্যাথোজেন। যে মাইক্রো অর্গানিজম ডিজিজ প্রডিউস করবে সেগুলো হচ্ছে প্যাথোজেন। সকল প্যাথোজেন মাইক্রো অর্গানিজম, বাট সকল মাইক্রো অর্গানিজম প্যাথোজেন না। ঠিক আছে? যে মাইক্রো অর্গানিজম ডিজিজ প্রডিউস করবে সেগুলোকে বলা হচ্ছে প্যাথোজেন। স্যার সেপ্টিসেমাইটা আর একবার। সেপ্টিসেমিয়া হচ্ছে যখন ব্লাডে একই সাথে ব্যাকটেরিয়া থাকবে এবং টক্সিন থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে আমার সেপ্টিসেমিয়া। যখন ব্লাডে ব্যাকটেরিয়া থাকবে সাথে টক্সিনও থাকবে, সেগুলোকে Yes, বলা sir. হচ্ছে টক্সিমিয়া। তো এই টার্মগুলো খুবই সহজ টার্ম, তো যদি তোমরা বুঝে নিও, যদি না দেখবা একবার, যদি না পারো আমাকে জিজ্ঞেস করবা। এখন আমরা একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস কিভাবে বডিতে ডিজিজ প্রডিউস করে তার জেনারেল, আমরা হচ্ছে এরপরে স্পেসিফিক প্রত্যেকটা ব্যাকটেরিয়া ভাইরাসের ক্ষেত্রে যাব, কিন্তু একটা জেনারেল মেকানিজম যে তোমার কিভাবে তারা তৈরি করতে পারে সেই জিনিসগুলো আমরা একটু দেখব। যেমন হচ্ছে ভাইরাল প্যাথোজেনেসিস। মূলত যে ভাইরাস দ্বারা যখন কোনো ডিজিজ প্রডিউস হবে, এই যে কি মেকানিজম হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভাইরাস প্যাথোজেনেসিস। এখানে 2 নম্বরে একটা কথা বলা হয়েছে যে মেজরিটি অফ দি ভাইরাল ইনফেকশনস আর সাবক্লিনিক্যাল। সাবক্লিনিক্যাল মানে কি বলছি আমি, যে যেগুলো সিমটম প্রকাশ পায় না, তাহলে মেজরিটি অফ দি ভাইরাল ইনফেকশন আর সাবক্লিনিক্যাল। ঠিক আছে? অনেক সময় হচ্ছে তারা হচ্ছে ক্লিনিক্যাল হতে পারে, বাট মোস্ট অফ দেম আর সাবক্লিনিক্যাল। তারপর হচ্ছে তাদের যে হচ্ছে তোমার ডিজিজ প্রডিউসিং ক্যাপাসিটি, এটা মেইনলি ডিপেন্ডস করে দুইটা ফ্যাক্টরের উপর, একটা ভাইরাল ফ্যাক্টরস আর একটা হচ্ছে হোস্ট ফ্যাক্টরস। আর ভাইরাল ফ্যাক্টর কি কি হতে পারে? ভাইরাল ফ্যাক্টর হচ্ছে ডোজ অফ দি ভাইরাস, মানে একটা তোমার বডিতে, কারো বডিতে একটা ভাইরাস ঢুকলো, আবার কারো বডিতে 1000 ভাইরাস ঢুকলো। তাহলে যার 1000 ভাইরাস ঢুকছে তার ডিজিজ প্রডিউসিং এর সম্ভাবনা বেশি, এই জন্য বলা হচ্ছে ডোজ অফ দি ভাইরাস। অথবা তোমার ভাইরাসের ভিরুলেন্স অ্যাবিলিটি, তার হচ্ছে ডিজিজ প্রডিউসিং অ্যাবিলিটি কিরকম। কোনো ভাইরাস আছে যারা হচ্ছে ঢুকার পর কোনো কিছু করে না, চুপচাপ বসে থাকে, আবার কোনো ভাইরাস আছে যারা হচ্ছে ঢুকে ডিজিজ প্রডিউসিং করে। এরকম কিছু ফ্যাক্টর আছে। আবার হচ্ছে হোস্ট ফ্যাক্টর। হোস্ট ফ্যাক্টর কি, যে ধরো যে কোন কোন হোস্ট ফ্যাক্টর মানে যেখানে তারা ঢুকবে আর কি। কোন কোন হোস্টের তোমার ইমিউনিটি ভালো আছে, কোন কোন হোস্ট হচ্ছে জেনেটিক ফ্যাক্টরস গুলো যেগুলো আছেন, তাদের যে হচ্ছে যে সেলের ভিতর ঢুকে সেই সেলের হচ্ছে তোমার রিসেপ্টর নাই, যেটাতে ঢুকবে আর কি। এটা আরেকটু ক্লিয়ার হবে আর পরে ধীরে ধীরে আসতে গেলে আর কি। এখন আপাতত জেনে রাখো যে ভাইরাল ফ্যাক্টর এবং হোস্ট ফ্যাক্টর ডিপেন্ডস অন দি ভাইরাল প্যাথোজেনেসিস, এটুকু বুঝে রাখলে হবে আর কি। পরে আসতেছি। এখন দেখো কি কি ফ্যাক্টরস ইন ভাইরাল প্যাথোজেনেসিস। প্রথমে বলা হয়েছে ইফেক্টস অফ ভাইরাল ইনফেকশন অন সেল, দ্যাট এন্ট্রি ইনটু দ্য হোস্ট, কোর্স অফ ইনফেকশনস, cell or tissue tropism, cell or tissue damage, host immunoresponse, viral clearance or persistence. আমরা প্রত্যেকটা পয়েন্টই এখন ডিসকাস করব একটু একটু করে, সমস্যা নেই। প্রথমে ভাইরাস ভিরুলেন্স যেটা আছে সেটা কিসের কিসের ডিপেন্ড। আমরা একটু আগে বলতেছিলাম ভাইরাস মানে তোমার এক একটা ভাইরাস এক একটা ক্যাপাসিটি নিয়ে হচ্ছে তোমার ডিজিজ প্রডিউস করে। কেন, কি কি কিসের কিসের উপর ডিপেন্ড করে? এখন দেখো, এখন প্রথমে বলা আছে দি অ্যাবিলিটি অফ এ ভাইরাস টু কজ ডিজিজ ইন এন ইনফেক্টেড হোস্ট, মানে ভিরুলেন্সের ডেফিনেশনটা বলছে। এখন এ ভিরুলেন্ট স্ট্রেন কজেস সিগনিফিকেন্ট ডিজিজ ইন অ্যাভিরুলেন্ট, মানে কি, যেটা হচ্ছে তোমার ভিরুলেন্স নাই, মানে ভিরুলেন্স কম, সেটা হচ্ছে এন অ্যাভিরুলেন্ট। এন অ্যাভিরুলেন্ট স্ট্রেন অর অ্যাটেনুয়েটেড স্ট্রেন কজেস নো অর রিডিউসড ডিজিজ। তাহলে ভিরুলেন্ট স্ট্রেন সিগনিফিকেন্ট ডিজিজ তৈরি করবে, বাট যেটা হচ্ছে তোমার ভিরুলেন্স থাকবে না, সেটা হচ্ছে সেরকম কোনো ডিজিজ প্রডিউস করবে না। মানে ভিরুলেন্স কিসের উপর ডিপেন্ড হয়? একটা ডোজ, যেটা আমি এখনই বললাম, ডোজ অর লোড অফ দি ভাইরাস, কতটুকু পরিমাণ ভাইরাস একটা এনিমেল অথবা হিউম্যানের বডিতে ঢুকছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেন ভাইরাস স্ট্রেন, ইটস জেনেটিক্স, ইটস জেনেটিক প্রপার্টিজ, ইটস জিন, ইটস প্রোটিন প্রডিউসিং অ্যাবিলিটিজ, these are the very important factor to produce the diseases in the host body. ঠিক আছে, বুঝছো সবাই? তোমরা বুঝতে পারতেছো নাকি? না বুঝতে পারলে হাত মানে বলবো আমাকে। বুঝতেছি স্যার। তারপরে বলা আছে ইনোকুলেশন রুট or portal of entry.
কোন দিক দিয়ে সে ঢুকছে, মাউথ দিয়ে ঢুকছে বা হচ্ছে রেসপিরেটরি দিয়ে ঢুকছে, স্কিন পেনিট্রেশন করে ঢুকেছে, কোন রুট দিয়ে ঢুকছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমার কিছু কিছু ভাইরাস আছে যারা হচ্ছে ধরো রেসপিরেটরি ট্র্যাক্টে কি করে, তাদের হচ্ছে বেশি পরিমাণে ভালো হচ্ছে তোমার ফেভারেবল কন্ডিশন আছে ডিজিজ প্রডিউসিং এর জন্য, কিন্তু তার রেসপিরেটরি ট্র্যাক্টে না ঢুকে মুখ দিয়ে স্টোমাকে চলে গেছে, তাহলে তারা হচ্ছে গিয়ে ভালো মানে সিভিয়ার ডিজিজ প্রোডাকশন করতে পারবে না। এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইনোকুলেশন রুট। তারপরে বলা হচ্ছে হোস্ট ফ্যাক্টর। হোস্ট ফ্যাক্টর মানে তোমার এখানে হোস্টের ইমিউনিটি হতে পারে, হোস্টের হেলথ হতে পারে, হোস্টের নিউট্রিশন হতে পারে, হোস্টের জেনেটিক্স হতে পারে, সবকিছুই ইজ ইনক্লুডিং ইন দা হোস্ট ফ্যাক্টর। ঠিক আছে, এখন আমি এখানে একটা হচ্ছে কি তোমার একটা হোস্ট ফ্যাক্টর বাদ দিয়ে ভাইরাল প্যাথোজেনেসিস, ভাইরাস কিভাবে তোমার হচ্ছে ডিজিজ করবে, কিভাবে করবে দেখো। প্রথমে ভাইরাস এন্ট্রি করবে, তারপরে ভাইরাস স্প্রেড হবে, স্প্রেড হওয়ার পরে টিস্যুকে ইনফেক্ট করবে, ইনফেক্ট করার পর সেই টিস্যুতে হচ্ছে তোমার নেক্রোসিস বা আদার হচ্ছে ইয়ে করবে, মাল্টিপ্লিকেশন করবে, করার পরে সেখান থেকে শেডিং হবে, হওয়ার পর আবার অন্যান্য জায়গায় ছড়িয়ে যাবে। ঠিক আছে, ছড়িয়ে যাওয়ার পরে বডির যে হোস্টের ইমিউনিটি আছে, ইমিউনিটি যদি সে ভাইরাসকে মেরে ফেলতে পারে তাহলে ক্লিয়ারেন্স হয়ে যাবে, যদি মেরে ফেলতে না পারে তাহলে ডিজিজ প্রোডাকশন হবে। বুঝছো, এই হোস্ট ডিফেন্সের এখানে এই ভাইরাস সেটিং এবং ট্রান্সমিশন হওয়ার পরে যদি হোস্টের ডিফেন্স মানে এখানে ইমিউনিটি বোঝানো হয়েছে, যদি তোর হোস্টের ডিফেন্সটা ভালো হয় তাহলে কিন্তু ডিজিজ প্রোডাকশন হবে না, কিন্তু যদি হচ্ছে তোমার ভালো না হয় তাহলে ডিজিজ প্রোডাকশন হবে। স্যার ট্রফিজমটা আরেকবার। ও টিস্যু ট্রপিজম, ট্রপিজম মানে হচ্ছে তোমার কি বলবো আর কি, ধরো যে আমরা বলতেছি যে কোভিড এর ক্ষেত্রে মেনলি রেসপিরেটরি টিস্যুর প্রতি তার অ্যাফিনিটি আছে, অন্যান্য টিস্যুর প্রতি তার কম আছে। অথবা যদি আমরা বলি এফএমডি, এফএমডির ক্ষেত্রে তোমার এপিথেলিয়াল টিস্যুর প্রতি ট্রপিজম আছে, এপিথেলিয়াল ট্রপিজম ভাইরাস বলা হয় ইয়াকে, এফএমডি কে। তার মানে যে জায়গাগুলোতে এপিথেলিয়াল টিস্যু আছে সেই জায়গাগুলোতে সে মাল্টিপ্লিকেশন করতে পারবে, এক এক টিস্যুর প্রতি তার অ্যাফিনিটি, এটাকে বলা হচ্ছে ট্রপিজম। এখন যদি তুমি হচ্ছে এপিথেলিয়াল টিস্যুতে না গিয়ে যদি তোমার অন্যান্য তোমার সোমাটিক টিস্যুতে যায় তাহলে কিন্তু সেখানে সে ডিজিজ প্রোডাকশন করতে পারবে না। তাই স্যার রিসেপ্টর সাইট আর ট্রপিজম কি একই? না না না, রিসেপ্টর সাইট আর ট্রপিজমে একটু পার্থক্য আছে আর কি। রিসেপ্টর সাইট হচ্ছে গিয়ে তোমার ওই যে ট্রপিজম যে সেলটা আছে সেলটার যে আউটসাইডের যে রিসেপ্টর গুলা সেগুলো আছে কিনা সেটা হচ্ছে রিসেপ্টর সাইট। এই রিসেপ্টর সাইট এখনই হচ্ছে গিয়ে আমি যাবো এই তোমার দু একটা সাইটে গিয়ে সাইডের পরে আছে। ঠিক আছে, রিসেপ্টর সাইটের সাথে ট্রপিজম রিলেটেড বাট একই জিনিস না, আলাদা। ঠিক আছে, যে রিসেপ্টর সাইট যদি থাকে তাহলে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড হওয়ার পর ওই টিস্যুতে ঢুকতে পারবে, ওই টিস্যুর প্রতি অ্যাফিনিটি থাকলো। ঠিক আছে, এখন হচ্ছে এই ভাইরাস এন্ট্রি কিভাবে করে, কি কি রুটে করতে পারে আমি জাস্ট এখানে তোমাদেরকে বলি। স্কিন পেনিট্রেশনের মাধ্যমে ঢুকতে পারে, কনজাংক্টিভা বা মিউকাস মেমব্রেন দ্বারা ঢুকতে পারে, রেসপিরেটরি ট্র্যাক্টের মাধ্যমে ঢুকতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে মাউথের মাধ্যমে ঢুকতে পারে, জেনিটো ইরিটেটরি ট্র্যাক্ট অনেক সময় তোমার হচ্ছে গিয়ে ভ্যাজাইনা দ্বারা অথবা তোমার পেনিস দ্বারা হচ্ছে তোমার ঢুকতে পারে আর কি। তো এই যে রুটগুলা, এই রুটগুলা হচ্ছে ভাইরাস দ্বারা ভাইরাস এন্ট্রি হতে পারে। জাস্ট এগুলার নামগুলো মনে রাখলে হবে। ঠিক আছে, এখন এখানে এটা এই যে স্লাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার এন্ট্রি অফ দি ভাইরাস, ভাইরাস কিভাবে এন্ট্রি করে, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন তোমাকে অনেক সময় বলা হয়, ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ধরো যে র্যাবিস ভাইরাস তোমার হচ্ছে গিয়ে পেটের মধ্যে মুখ দিয়ে খাওয়াই দেওয়া হলো তোমাকে, খাওয়াই দেওয়া হলে তার ডিজিজ প্রোডাকশন হবে কিনা হবে, তাহলে কিন্তু খুব একটা ডিজিজ প্রোডাকশন হওয়ার সম্ভাবনা কম যদি তোমার ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ইনজুরি না থাকে। কেননা কারণ র্যাবিসের হচ্ছে তোমার যে রিসেপ্টরটা আছে এই রিসেপ্টরটা অনলি নার্ভ এন্ডিং এর রিসেপ্টরের সাথে আছে, মায়োসাইট লোকাল মায়োসাইটের সাথে থাকে। এই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে আগে প্রথমে, প্রত্যেকটা ভাইরাসের রিসেপ্টর গুলো আলাদা। এখানে যদি তুমি দেখো যে ভাইরাসের রিসেপ্টর গুলা কিন্তু একটু আলাদা, তাদের যে বাইরে যে সার্ফেস গুলো আছে ভাইরাসের সার্ফেসের রিসেপ্টর গুলা আলাদা। ঠিক আছে, এই যে তোমার রিসেপ্টর গুলো একটা দেখো যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের রিসেপ্টর গুলো গোল, আর পোলিও ভাইরাসের রিসেপ্টর গুলো দেখো লম্বা লম্বা। এখন এই গোল রিসেপ্টর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যদি এই পোলিও ভাইরাসের এই সেলের সাথে কখনোই বাইন্ড করতে পারবে না, কখনোই বাইন্ড করতে পারবে না। এই শুধুমাত্র বাইন্ড করতে পারবে ইডিকো রিসেপ্টর যখন পাবে ঠিক
সেই রিসেপ্টরের সাথে। ঠিক আছে, এখন এই রিসেপ্টর গুলা কিছু কিছু সেলের ক্ষেত্রে থাকে, যে সেলে থাকবে সেখানে সে হচ্ছে গিয়ে তোমার এন্ট্রি করে সেখানে মাল্টিপ্লিকেশন করবে, আর যেখানে থাকবে না সেখানে সে ঢুকতে পারবে না। এই জন্য এক এক ভাইরাস এক এক অর্গানে যায়, এক এক অর্গানে গিয়ে ডিজিজ প্রোডাকশন করে, অনলি ফর দি রিসিপ্টর প্রেজেন্স অফ দি রিসিপ্টর অফ দি সেল। কিন্তু সেলের ভেতরে আর যে দরকারগুলো দরকার ভাইরাসের মাল্টিপ্লিকেশনের জন্য ওগুলো সব আছে। একটা সেলের ভিতরে ঢুকতে পারলে কিন্তু সে আর কোনো লাগবে না, বাকি সব সেলের ভিতর তোমার স্ট্রাকচার প্রায় সিমিলার, ওই নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, এগুলো কিন্তু সিমিলার, ডিফারেন্স ইন দ্য রিসিপ্টর। এই জন্য তোমার অনেক সময় বলে যে বিভিন্ন ভাইরাস যেগুলো আছে, যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা হচ্ছে তোমার কি করে তাদের যে রিসিপ্টর গুলো আছে, রিসিপ্টর গুলো তোমার কি চেঞ্জ করে ফেলে অনেক সময়, ইন্টিজেনিক শিফট এবং ইন্টিজেনিক ড্রিফটের মাধ্যমে তাদের যে রিসিপ্টর স্ট্রাকচার গুলো আছে চেঞ্জ করে ফেলে কিছুটা। এই জন্য এই যে তোমার বিভিন্ন রিসিপ্টর গুলো আছে এর বিরুদ্ধে কিন্তু হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করে। এই যে রিসিপ্টর গুলো আছে না, আমাদের যে ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনটা এমন ভাবে তৈরি করে যে এই রিসিপ্টরের সাথে বাইন্ড করবে, ফলে সে আর কোনো হোস্টেলের সাথে বাইন্ড করতে পারবে না, রিসিপ্টরের সাথে বাইন্ড করে নিয়ে ও ভাইরাসটাকে সে মেরে ফেলবে। এই জন্য অ্যান্টিবডি তৈরি করে। এখন অনেক সময় কি করে, তুমি হচ্ছে তোমার অ্যান্টিবডি শরীরে পুশ করছো, কিন্তু ওই ভাইরাস তার রিসিপ্টরটা চেঞ্জ করে ফেলছে, এর ফলে যে অ্যান্টিবডি তোমার দিছো সেই অ্যান্টিবডি সেখানে গিয়ে আর ওই ভাইরাসের সাথে বাইন্ড করতে পারে না, তাকে মেরে স্যার ফেলতে। একটু স্লো বলেন না স্যার, সব মাথা আওলাই গেছে। সব আওলাই গেছে। আচ্ছা শুনুন, যে কোনো বডির হোস্টে ঢোকার জন্য ভাইরাসের রিসিপ্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্রত্যেকটা ভাইরাসের আলাদা আলাদা রিসিপ্টর আছে। হোস্ট সেলেও এক একটা হোস্ট সেলে ডিফারেন্ট টাইপস অফ রিসিপ্টর থাকে। কোন কোন হোস্ট সেলে কোন রিসিপ্টর থাকে, কোন কোন হোস্ট সেলে সে রিসিপ্টর থাকে না। ঠিক আছে, এখন যে ভাইরাসের যে অর্গানে রিসেপ্টর থাকে সেই রিসেপ্টরের সাথে সে বাইন্ড করে ওই অর্গানে গিয়ে তারা ডিজিজ প্রোডাকশন করতে পারে, এবং যে অর্গানে রিসেপ্টর থাকে না সেখানে তারা ঢুকতে পারে না, ওখানে কোনো লেশনও দেখা যায় না, কোনো ডিজিজ প্রোডাকশন হয় না। যেমন যদি আমরা এফএমটির কথা বলি, তাহলে এফএমটি শুধুমাত্র বিভিন্ন মিউকাস মেমব্রেন এবং হার্ট মাসলে তোমার ইনফেক্ট করতে পারে, কারণ হার্ট মাসেলে এবং এপিথেলিয়াল সেলের ভিতর এফএমটি তোমার রিসেপ্টর আছে, কিন্তু অন্যান্য যে সেলগুলো আছে সেগুলোর ভিতর এফএমটি রিসেপ্টর নাই। এর ফলে তারা ওই অর্গানগুলোতে, ওই অর্গানের আশেপাশে ভাইরাস আছে কিন্তু তারপরে তারা ঢুকতে পারে না। কিসের জন্য? তারা রিসেপ্টরের জন্য। এখন এই রিসেপ্টর গুলা থাকবে, থাকার ফলে তারা প্রত্যেকটা কি করবে, আসবে, আসার পরে রিসেপ্টরের সাথে বাইন্ড হবে, বাইন্ড হওয়ার পরে এন্ডোসাইটোসিস হবে, এন্ডোসাইটোসিস হওয়ার পরে সেলের ভিতরে ঢুকবে, ঢুকার পরে তারা অন্যান্য যা মাল্টিপ্লিকেশন আছে, আছে যেগুলো আমরা পরবর্তীতে আসতেছে অন্যান্য স্লাইডে, সেই জিনিসগুলো ঘটবে। এখন তোমরা এই ভাইরাস এন্ট্রি রিসেপ্টর বাইন্ডিং যে এন্ডোসাইটোসিস আছে সেটা বুঝছো তো? জি স্যার। রিসেপ্টর বাইন্ডিং এন্ডোসাইটোসিস র্যাবিস ভাইরাসের রিসেপ্টরটা বললেন স্যার, কোথায় থাকে আরেকবার স্যার? র্যাবিস ভাইরাসের রিসেপ্টর মেইনলি থাকে স্কিনের যে লোকাল মায়োসাইট আছে সেখানে, সেখানে তাদের ইয়া করার পরে নার্ভ এন্ডিং এ তাদের হচ্ছে নার্ভের রিসেপ্টর সহ আছে, নার্ভে। ঠিক আছে, ভাইরাস পৃথিবীতে একমাত্র ভাইরাস যারা হচ্ছে ব্লাডের মাধ্যমে ছড়ায় না, নার্ভের মাধ্যমে ছড়ায়। এই জন্য কিন্তু ভাইভাতে অথবা তোমার হচ্ছে গিয়ে তোমার ওই কুইজে অনেক সময় দেওয়া থাকে যে ভাইরিমিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ইন র্যাবিস, ট্রু অর ফলস। এটা কিন্তু ফলস, কারণ র্যাবিসে কখনোই ভাইরিমিয়া হয় না। র্যাবিস নার্ভের মাধ্যমে ছড়ায়, কারণ নার্ভের মধ্যে তোমার র্যাবিসের রিসেপ্টরটা আছে, কিন্তু ব্লাড। হ্যাঁ, কোনটা বলবো? রিসেপ্টরটা কোথায় থাকে? রিসেপ্টর তো তোমার সেলের সারফেসে থাকে, হোস্ট বডি। এই যে তোমার এটা যেটা আছে দেখতে পাচ্ছ, এই যে আমার কলম কি দেখতে পাচ্ছ তোমরা? স্যার আমার কলম দেখা যাচ্ছে ইয়েতে স্ক্রিনে? না স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। না আচ্ছা এখন দেখতে পাচ্ছ জি স্যার। ইয়েটা? এই যে তোমার এটা হচ্ছে গিয়ে হোস্টের তোমার সেল সারফেস, সারফেস উপরে যে হচ্ছে সেল ওয়াল আছে, সেই ওয়ালের ভিতর এটা হচ্ছে ওয়াল, এই ওয়ালের উপরে থাকে তোমার রিসেপ্টর। ঠিক আছে, সারফেসে রিসেপ্টর থাকে সেল ওয়াল। হ্যাঁ বলো।
কে কিছু বলতেছো? না স্যার, হয়তো ভুলে মিউট হয়ে মানে আনমিউট স্যার হয়ে গেছে। ওয়ালটা কি সেল সেল মেমব্রেনের তোমার সেলের যে ওয়াল আছে সেই ওয়ালে রিসিপ্টর গুলো থাকে। এই ওয়ালে যখন রিসিপ্টর থাকবে তখন ভাইরাস যদি ওই সেলের ওয়ালে রিসিপ্টর থাকে তাহলে সেখানে বাইন্ড করবে, বাইন্ড করার পরে তার হচ্ছে গিয়ে কিছু ইয়া আছে, এনজাইম আছে, এনজাইম দ্বারা সেলটাকে তোমার কি করবে, এন্ডোসাইটোসিস বলে, এটা হচ্ছে কি একদম ইনভেজাইনেশন, ভাঁজ করে দিয়ে ভেতরে ঢুকে পরে এখানকার তোমার যেগুলো আছে এই দুইটা আবার সেলের অ্যাটাচ হয়ে যাবে, এই ভাইরাসটা ভিতরে ঢুকে যাবে। এই দেখো এই ভাইরাস তার নতুন একটা, তার ভিতরে একটা সেলের সারফেস নিয়ে চলে আসছে, একটা স্ট্রাকচার নিয়ে আসে, এখানকার দুইটা আবার অ্যাটাচ হয়ে যাবে, ভাইরাসের ভিতরে ঢুকে যাবে এন্ডোজোম। ঠিক আছে, এখানে যাওয়ার পরে সে কি করবে, তার যে নিউক্লিয়ার ম্যাটার ইয়ে আছে, আরএনএ হোক আর ডিএনএ হোক, সেটা হচ্ছে তোমার ভিতরে ছেড়ে দিবে। এই যে এই পিকচারে দেখো তারা ভিতরে তার যে নিউক্লিয়ার ক্যাপসিড আছে বা হচ্ছে গিয়ে নিউক্লিয়াস ইয়ে আছে, জেনেটিক ম্যাটেরিয়াল আছে, সেটা হচ্ছে তোমার হোস্ট সেলের ভিতরে ছেড়ে দিবে। হোস্ট সেলের ভিতরে ছেড়ে দেওয়ার পরে এটা তোমার হোস্ট সেলের আরএনএ এর সাথে অনেক সময় বাইন্ড করে অথবা নিজে নিজেই তারা ওখানে মাল্টিপ্লিকেশন করবে। এটা পরে স্লাইডে আছে, তখন বুঝাবো আমি। ঠিক আছে, এখন আপাতত বাইন্ডিংটা জানো খালি। তারপরে বলা হচ্ছে কোর্স অফ ভাইরাল ইনফেকশন। ভাইরাস ইনফেকশনে কি হয়, এই যে বাইন্ড করলো, বাইন্ড করার পরে প্রথমে একটা জিনিস হয়, সেটা হচ্ছে তোমার লোকালি যে লোকাল সেলের সাথে বাইন্ড করবে, করার পর সেখানে মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে, লোকালি ধরো যে আমার মুখ দিয়ে ঢুকলো, মুখ দিয়ে ঢুকলে সেখানে যে ওরাল ক্যাভিটি যে এপিথেলিয়াল সেল আছে, ওরাল ক্যাভিটিতে অন্যান্য সেল আছে, সেগুলো সেখানে তারা মাল্টিপ্লিকেশন করবে। মাল্টিপ্লিকেশন করে সেখান থেকে যখন আরো হিউজ নাম্বার অফ ভাইরাস তৈরি হবে, সেই ভাইরাসগুলো একটা সেল থেকে বের হয়ে অন্য সেলে ইনফেক্ট করতে পারে, অথবা সেখান থেকে ব্লাডে ঢুকতে পারে, অথবা নার্ভের মাধ্যমে ছড়াইতে পারে। এই যে নার্ভের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে ছড়াচ্ছে, এটাকে আমরা বলছি সিস্টেমিক স্প্রেড। আমরা প্রাইমারি ইনফেকশন, সিস্টেমিক ইনফেকশন বলছিলাম না, ঠিক একইভাবে সিস্টেমিক স্প্রেড। প্রাইমারি ইনফেকশন বলতেছি আমরা যে প্রথমে যেই পার্ট দিয়ে ঢুকবে সেখানে তারা প্রথমে রেপ্লিকেশন করবে, মাল্টিপ্লিকেশন করবে, করার পরে যখন নাম্বারটা বেশি হবে তখন পাশের সেলকে ইনফেক্ট করতে পারে, অথবা ব্লাডের ভিতর, ব্লাড ভেসেলের ভিতর ঢুকতে পারে, অথবা নার্ভে ইনফেক্ট করতে পারে, করে অন্যান্য অর্গানে ছড়িয়ে পড়বে। এটাকে বলা হচ্ছে সিস্টেমিক স্প্রেড। ঠিক আছে, তারপরে হচ্ছে সেকেন্ডারি রেপ্লিকেশন। সেকেন্ডারি রেপ্লিকেশন হচ্ছে এই লোকাল রেপ্লিকেশন করার পরে ব্লাডের মাধ্যমে ছড়িয়ে গিয়ে অন্যান্য অর্গানে গিয়ে যখন রেপ্লিকেশন করবে, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি রেপ্লিকেশন অথবা সেকেন্ডারি মাল্টিপ্লিকেশন। বুঝছো সবাই? বুঝো নাই? খুবই সহজ এটা। বোঝা গেছে। এখন ভাইরাস রেপ্লিকেশন, ভাইরাস কিভাবে রেপ্লিকেশন করে এটা দেখো। প্রথমে আমরা এখানে অ্যাটাচমেন্ট হয়, এখানে রিসেপ্টর দেখানো হয়নি, কারণ রিসেপ্টর প্রথমে থাকবে, রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। হ্যাঁ, বাইন্ড করে এই এন্ডোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ভেতরে আসবে। এই এন্ডোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এটা ভেতরে আসলো। ভেতরে আসার পরে ঠিক আছে, তার যে হচ্ছে গিয়ে ভেতরকার যে জেনেটিক ম্যাটেরিয়ালস, আরএনএ হোক বা ডিএনএ হোক, সেটা সে রিলিজ করবে। রিলিজ করার পরে হোস্ট, আমরা জানি প্রত্যেকটা সেলের ভিতর কি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গোলজি বডি আছে, আছে না? এগুলোকে হোস্টের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গোলজি বডি আছে, গোলজি অ্যাপারেটাস আছে, সেগুলোকে সে ইউটিলাইজ করে তার যে আরএনএ আছে, সে আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস করে নতুন নতুন আরএনএ তৈরি করবে। 100 of thousands of আরএনএ তৈরি করবে একটা আরএনএ থেকে। ঠিক আছে, এখন এই আরএনএ গুলা আরেকবার স্যার, জেনেটিক ম্যাটেরিয়াল যখন সিক্রেট করবে তারপরে স্যার এই গোলজি করা যাবে না, এখানে জেনেটিক ম্যাটেরিয়াল রিলিজ করবে, জেনেটিক ম্যাটেরিয়াল রিলিজ করবে ইন দা সাইটোজোম অফ দি হোস্ট সেল। ঠিক আছে, তারপর হোস্ট সেলের সাইটোজোমে আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলজি অ্যাপারেটাস, এগুলো কিন্তু প্রোটিন সিনথেসিসের জন্য ইম্পর্টেন্ট, এগুলো প্রোটিন সিনথেসিস লাগে। এই প্রোটিন এগুলোকে ইউজ করে এই হোস্ট কিন্তু তার নিজের আরএনএ সিনথেসিস করার জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইউজ করে। কিন্তু ভাইরাস কি করে, এটাকে বলে চুরি করা আর কি। ভাইরাস হোস্টের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ইউজ করে সে তার হচ্ছে আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস করে নতুন নতুন আরএনএ তৈরি করবে, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ আরএনএ তৈরি করবে। ঠিক আছে, এই যে দেখো হচ্ছে ধরো যে এখানে জাস্ট উদাহরণস্বরূপ 1 থেকে 4টা দেখাইছে।
এখন কি হবে, হোস্টের যে হচ্ছে তোমার অন্যান্য যে হচ্ছে গিয়ে তোমার ইয়া আছে, ম্যাটেরিয়ালস আছে, সেগুলোকে ইউটিলাইজ করে প্রত্যেকটা আরএনএ চতুর্দিকে আবার ভাইরাস তাদের সেল সারফেস তৈরি করবে, তাদের আবার ওয়াল তৈরি করবে রিসেপ্টর দিয়ে। তাদের এই আরএনএ যে আছে, এই আরএনএ কে ইউটিলাইজ করি, তাদের আরএনএ এর মধ্যে জেনেটিক ইনফরমেশন আছে, সেই জেনেটিক ইনফরমেশন ইউটিলাইজ করে নতুন নতুন একটা ভাইরাস তৈরি হবে। এই ভাইরাস তৈরি হবে, হওয়ার পরে এই সেলটাকে ডিস্ট্রয় করে দিয়ে, লাইসিস করে দিয়ে এই ভাইরাসটা তোমার রিলিজ হবে। এই ভাইরাস রিলিজ হওয়ার পরে তখন কি করবে, তখন আশেপাশে যে হেলদি নতুন যে রিলিজড ভাইরাস হলো, এই ভাইরাসগুলোর আশেপাশে যে হেলদি সেল আছে সেগুলোকে ইনফেক্ট করতে পারে, অথবা ব্লাডের মাধ্যমে অথবা নার্ভের মাধ্যমে অন্য অন্য জায়গায় চলে যেতে পারে। ঠিক আছে, এই যে প্রথমে এখানে তোমার মাল্টিপ্লিকেশন হলো, এটা আমরা বলতেছি প্রাইমারি মাল্টিপ্লিকেশন। তারপরে এরা যখন হচ্ছে তোমার সেকেন্ড মানে ব্লাডের মাধ্যমে বা নার্ভের মাধ্যমে অন্যান্য জায়গায় গিয়ে তোমার আবার যাবে, যাওয়ার পরে সেইটাকে আমরা বলছি সিস্টেমিক স্প্রেড। তারপরে ওখানকার যে অর্গানে যাবে, সেই অর্গানে যদি রিসেপ্টর থাকে, ওই অর্গানে তার ফেভারেবল রিসেপ্টর থাকে, তাহলে সেই অর্গানের আবার হচ্ছে তারা বাইন্ড করবে। বাইন্ড করার পরে সেখানে আবার একই প্রসিডিউরে এই মাল্টিপ্লিকেশন করবে, থাউজেন্ড সব নতুন নতুন ভাইরাস তৈরি করবে। নতুন নতুন ভাইরাস তৈরি করলে তখন আবার সেখানে তারা কি করবে, আবার রিলিজ হবে, তার পাশের হচ্ছে তোমার হেলদি সেলকে ইনফেক্ট করবে অথবা ব্লাডে ঢুকবে। এভাবে একটা কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে। ভাইরোলজি তোমাদের পড়ানো হয়েছে না এগুলা? ডিফিনেশনটা পড়ানো হয়েছে, স্যার এন্ডো স্যার এগুলো তো ভাইরোলজিতে ভালো করে পড়ানোর কথা আর কি, আমি যদিও হচ্ছে টাচ দিচ্ছি। জি স্যার, এইগুলো পড়ানো হয়েছে। হুম, স্যার এন্ডোসাইটোসিস প্রসেসটা একটু বললে ভালো হতো স্যার, এটা কিভাবে হয়? এন্ডোসাইটোসিস প্রক্রিয়া যেটা হয়, এই যে এখানে ভাইরাসটা আছে, সে কি করে তার রিসেপ্টর এবং হোস্টের যে সেল রিসেপ্টর আছে সেটার সাথে বাইন্ড করে। বাইন্ড করার পরে সে ধীরে 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 এখানে এনভেজাইনেশন বলে, এনভেজাইনেশন করবে আর কি, ভেতরে ভেতরে ঢুকবে, ঢুকে যাবে। তারপরে এই সেল ওয়াল একসাথে বাইন্ড হয়ে যাবে আর এর ভেতরে ঢুকে যাবে এন্ডোসাইটোসিস। ঠিক আছে, ইয়েস স্যার। তারপরে তারপর হচ্ছে ভাইরাসের ভিতরে ঢুকে গেলে তখন সে তার নিউক্লিয়াস যে ইয়া আছে তোমার আরএনএ বা ডিএনএ, সেটা রিলিজ করবে। এটা হচ্ছে ভাইরাস রেপ্লিকেশন। তারপরে সেলুলার প্যাথোজেনেসিস। সেলুলার প্যাথোজেনেসিস যেটা করে, এই যে সেলের মধ্যে ঢুকলো, ঢোকার পরে রেপ্লিকেশন হলো, রেপ্লিকেশন হলে তখন যখনই রেপ্লিকেশন হওয়ার পরে ভাইরাস থেকে সেল ইয়াটা সেল থেকে ভাইরাসটা রিলিজ হবে, তখন এই সেলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, ভাইরাসটা ড্যামেজ হয়ে যাবে, নেক্রোসিস হতে পারে। এই কথাটাই এগুলো এখানে বলা হয়েছে আর কি, যে ডাইরেক্ট সেল ড্যামেজ হতে পারে, ডেথ ফ্রম ভাইরাল ইনফেকশন রেজাল্ট ফ্রম ডাইভারশন অফ দি সেলস এনার্জি, শাট অফ সেলস ম্যাক্রোমোলিকুলার সিনথেসিস। ঠিক আছে, অথবা তোমার যে তার যে আরএনএ আছে, সেই আরএনএ হচ্ছে তোমার আর রেপ্লিকেশন হবে না, এই ধরনের জিনিসগুলো ঘটতে পারে। অথবা দেখো ইনডাইরেক্ট সেল ড্যামেজ কি কি হতে পারে, এখানে মিউটেশন ঘটতে পারে, হোস্ট সেলের ইনফ্লামেশন হতে পারে, আবার তোমার ইমিউনিটি ডেভেলপ করে সেই ইমিউনিটি হচ্ছে কি তোমার অনেক সময় হচ্ছে কি ইমিউনোপ্যাথোলজি আমরা বলি আর কি, সেই ইমিউনোপ্যাথোলজিক্যাল সিমটম দেখা যেতে পারে আর কি। এগুলো হচ্ছে তোমার যখন হোস্ট সেলের ভেতর ঢুকবে, ঢোকার পরে মাল্টিপ্লিকেশন করে রিলিজ হতে যাবে, তখন সেলটা ডিস্ট্রয় হবে, তার সাথে সাথে আরো কিছু হচ্ছে তো ইয়া দেখা যাবে আর কি, কনসিকুয়েন্স দেখা যাবে। ঠিক আছে, না বুঝলে আমি আছি, নাহলে তো ভাইরোলজিতে আরো ভালো করে পড়াবে আর কি। তারপর দেখো সেল ট্রোপিজম বলছে আর কি। সেল ট্রোপিজমটা ওই তোমার এখানে দেখো, ভাইরাল অ্যাফিনিটি ফর দি স্পেসিফিক বডি টিস্যুস। এখন তোমার সব অর্গানে গিয়ে সব ভাইরাস কিন্তু ইনফেক্টেড করতে পারে না। কিভাবে হয়? ডিপেন্ডস অন দা সেল রিসেপ্টর। ভাইরাসের যে হচ্ছে যে রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরটার উপর ডিপেন্ড করতে পারে। তারপরে কি করতে পারে? সেল ট্রান্সক্রিপ্টর ফ্যাক্টরস। মানে কি? মানে এই যে প্রোমোটার আর এনহ্যান্স, এগুলো হচ্ছে তোমরা এখন বুঝবা না। তোমাদের কি ভাইরোলজিতে পড়ানো হয়েছে নাকি প্রোমোটার আর হচ্ছে এনহ্যান্স ফ্যাক্টরস? না স্যার। আচ্ছা, প্রোমোটার এনহ্যান্স বলে তো মানে এখন অত বোঝানো যাবে না। সেটা হচ্ছে তোমার এই যে ভাইরাল আরএনএ আছে, আরএনএ হচ্ছে যে জায়গাটা দিয়ে তোমার আরএনএ সিনথেসিস শুরু হয় সেটা হচ্ছে প্রোমোটার পার্ট, এবং শেষ হয় সেটা হচ্ছে এনহ্যান্স পার্ট আর কি। তো ওই বলছে যে সেলের যে ট্রান্সক্রিপশন হবে, সেলের যে হচ্ছে তোমার বলো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এটার সহযোগিতা নিয়ে সে হচ্ছে সিনথেসিস করবে। এই সিনথেসিসটা
সে সেল পারমিট করবে কি না করবে তার উপর নির্ভর করে হচ্ছে গিয়ে অনেক সময় ভাইরাসের টিস্যু ট্রপিজমটা ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, তারপর আবার বলছে অ্যাবিলিটি অফ দি সেল টু সাপোর্ট ভাইরাস রেপ্লিকেশন, যে কথাটা আমি এখনই বললাম যে রেপ্লিকেশন তারা হচ্ছে সাপোর্ট করবে কি না করবে।